বিএনপি আপনি যে ভোট বাড়ার কথা বলছেন না, জামাতের ভোট বাড়ছে, 20% ভোট তো বিএনপিরও পাইছে, গুপ্ত জামাত আছে, গুপ্ত জামাত আছে, আপনার হিসেবে নিচ্ছেন না। গুপ্ত তো আছে, গুপ্ত তো আছেই। আমি তো এই জন্য বলছি গুপ্তকে সুপ্ত করে আদায় হয়ে যাও। শেষ করে দেব। পাপি আপা যেটা বললো, পাপি আপা যেখানে হচ্ছে কি যে দলের লোক আওয়ামী লীগদেরকে আমি আপনার কাছে শুনে এই গুপ্ত অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য কি করবেন? সুপ্ত আয়োজন দরকার। বিএনপি আমি কি একটু এই দিক দিয়ে একটু হতাশ হই। বিএনপি আসলে নিজেরাই বলে যে ওনাদের 20% নাকি গুপ্ত আছে। আমার মনে হয় বিএনপি ভবিষ্যতে তাদের ছায়া দেখলেও ভয় পাবে যে আসলে গুপ্ত কে, আশেপাশে কে, নিজের স্বামীকেও বিশ্বাস করতে ভয় পাবে আসলে গুপ্ত কে। আমার মনে করি প্রত্যেকের রাজনীতি করা উচিত। আমি অপরকে শুধু গালি দেওয়ার জন্য গালি, আমি এই অবিশ্বাসটা তো আপনি যখন নিজের দলের উপর অবিশ্বাস রাখেন তখন তো আপনি মুখ করতে পারবেন না। আপনি অন্যের উপর অবিশ্বাস রাখেন, কিন্তু নিজের দলের উপর যদি বলেন আপনি 20% গুপ্ত, তাহলে তো আপনি যার সাথে সংসার করছেন তাকে নিয়ে তো চিন্তা করবেন সে আসলে কোন দলের। এজন্য তো বলা হয়েছে যে তাদেরকে তালাক দিয়ে দেওয়ার জন্য, যে তালাক দিয়ে দাও, যে তোমার ভোট দিবে না। তার মানে কি স্বাধীনতা থাকবে না? স্বাধীনতা থাকবে না, আপনি ভোট যে কাউকে দিতে পারে। একটা নারী তার অধিকার আছে, স্বামী বিএনপিকে ভোট দিতে পারবে, এটা তো কোনো কথা না। এটা কথা হচ্ছে আপনি যদি এই বাধাটা দেন তাহলে যে এটার বুমেরাং হবে, এটা কখনো আশা করি না। তারপরে এই আজিজ ভাই একটা কথা বললো যে ইসলাম, কোরআন তো এখন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম তো পরিপূর্ণ। দেখেন কোরআন যখন পরিপূর্ণ হয়েছে, ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে, এরপরে যখন ইয়েমেনের শাসনকর্তা হিসেবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সেখানে ওরা ছিল ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ রাসূল বলেছেন, হে মুআজ তুমি যাচ্ছ সেখানে, তারা হচ্ছে খ্রিস্টান ইহুদি, তুমি তাদেরকে প্রথমে একাত্মবাদের কথা বলবা। তারা যদি একাত্মবাদ মেনে নেয় তারপরে তুমি তাদেরকে এই তো নামাজের কথা বলবা। নামাজ যদি পরবর্তী তারা মেনে নেয় তারপরে তুমি তাদের কথা জাকাতের কথা বলবা। তার মানে তোমাকে ধারাবাহিকভাবে বলতে হবে। ইসলামটা হচ্ছে গ্রাজুয়ালিজমে বিশ্বাসী। হ্যাঁ, তো সুতরাং একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনাকে ইসলাম হুট করে আপনার প্রথম দিনে সবকিছু ব্যাংক সিস্টেম বন্ধ করে দিবেন, বিচার ব্যবস্থা বন্ধ করে দিবেন, এটা দিয়ে ইসলাম কখনো এইভাবে। ইসলাম হচ্ছে একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। তারপর আপনি একটা কথা বললেন যে শিবির হচ্ছে কুচিংয়ের গুপ্ত জামাত না, তার নিশ্চয়তা, তার গ্যারান্টি কোথায়? মোনামি ম্যাডাম যে গুপ্ত জামাত না, তার হচ্ছে তারা বিভিন্ন ফরম্যাটে দেখায় যে গেঞ্জি প্যান্ট জিন্স পরে মর্নিং ওয়াক করে মোনামি ম্যাডাম জামাতকে সমর্থন করছে। জামাত এখন গেঞ্জি প্যান্ট কেউ সাপোর্ট করছে। ঝুমা বোরখা ছিল না, সাপোর্ট করলাম। এখন ঝুমা নিজে জামাতের সাথে মিশে মিশে হেজাব ধরছে। হেজাবও কারোর ব্যক্তিগত প্রপার্টি না, কোনো রাজনৈতিক সংগঠনের ব্যক্তিগত প্রপার্টি হেজাব না। আমাদের ইসলাম যে ধর্ম যেটা, সেখানে আমাদের চুল ঢাকা এবং হেজাব করার এটা একটা বাধ্যতামূলক প্রথাই কিন্তু আছে। আমরা যারা সেই প্রথাটা পালন করতে পারি না, সেটা আমরা, তার মানে এই না যে প্রথার প্রতি আমরা শ্রদ্ধাশীল না। আমরা পালন করতে পারি না, সেটা আমরা নিজের অপারগতা, নিজের হচ্ছে গিলটি ফিলিংস, অপরাধ বোধ বলেন যেটা, সেটা। জামাত ইসলাম এমন কোনো ব্যক্তি না যে আমার মুসলমানিত্ব লিস্ট দেওয়া হয়েছে তাদের কাছে ঠিকাদারি দেওয়া হয়েছে যে তাদের সংগঠন করলে আমাকে বোরখা পড়তে হবে, হেজাব পড়ার মানসিক আসবে, কোরআন তালাওয়াত করতে হবে, কি হাফেজ হতে হবে, কি ইয়ে করতে হবে, এটা না। দেখেন আমার নায়েবে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার লতিফুর রহমান, সে নিজে বলছে যে আপনি বিএনপি করবেন, ওমরা করবেন, এটা হবে না। জামাত করবেন, বিএনপি করে আপনি হজ করবেন, এটা হবে না। আপনি আওয়ামী লীগ আপনি হন আর বিএনপি হন, আপনাকে জামাত ইসলামে আসবেন, দেন আপনি যদি ওমরাও না করেন, হজও না করেন, তাও আপনার সওয়াব হবে। জামাতে ইসলামে ঢুকলেই সওয়াব। এইটা কোন ইসলামে আছে, কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে, কোন বুখারী শরীফে আছে? এইটা জামাত ইসলামকে অদূর ভবিষ্যতে তরুণ প্রজন্মকে আজকে তারা ওই রীতিমতো কোচিং সেন্টারের নাম করে ওই বাচ্চাদের মেধাকে কাজে লাগিয়ে তারা মোটিভেটেড করে এই জামাতের বিভিন্ন কোচিং সেন্টার তাদেরকে নিয়ে নিচ্ছে। অনেক মেধাবী, কিন্তু অভাবের কারণে তারা হচ্ছে কোচিং সেন্টারে নিতে পারছে না, কি তাদের টার্গেট ফিল আপ করতে পারছে না। সেই ক্ষেত্রে তারা জামাতকে প্রমোট করার জন্য তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে ওই সমস্ত কমলমতি শিশুদেরকে তাদের জামাতে টানার যে প্রক্রিয়া, এই কোচিং সেন্টার থেকে শুরু করে সর্বত্রই, এখানে এইভাবে রাজনীতি বাংলাদেশে হবে না। এখানে বাংলাদেশের ছায়ানটও থাকবে, বাংলাদেশের উদীচীও থাকবে, বাংলাদেশে নয়া দিগন্তও থাকবে, আমার দেশও থাকবে, প্রথম আলো থাকবে, ডেইলি স্টার থাকবে। নয়া দিগন্তের সম্পাদককে ওই 76 বছর বয়সকে যেদিন ধরে নিয়ে গেছে, আমি পাপিয়া তার প্রতিবাদ করছি। উনাকে নিয়ে আসছে যেদিন তার সম্বর্ধনা অনুষ্ঠানে আমি পাপিয়া উপস্থিত থাকছি। এখন উনি যে একটা কথা বললেন যে 4ই আগস্ট 4 আগস্ট বিএনপির পেজ থেকে ইনকলাব জিন্দাবাদ বলা হয়েছে। আমি 81 সাল থেকে এই দলটা করি, স্কুলে থাকা অবস্থায় অদ্যাবধি আমার মুখ থেকে ইনকলাব জিন্দাবাদ কোনো স্লোগান কখনো কিন্তু আসেনি। হ্যাঁ, বাংলাদেশে নীলকরদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। 48 সালে ভারত ভাগের যে ব্যাপারটা, পাকিস্তান বাংলাদেশ এক হয়েছে, ভারত ভাগ হয়েছে। আবার 71 সালে মুক্তিযুদ্ধ যখন হয়েছে, দেখেন এই জামাত ইসলাম ভারত ভাগের বিপক্ষে ছিল, তখন কিন্তু জামাত ইসলাম হিন্দ তারা গঠিত করছে। তারপর জামাত ইসলাম পাকিস্তান গঠন করছে, ইতিহাস ঘেটে দেখেন। তারপরে জামাত ইসলাম বাংলাদেশ তাদের গঠিত হয়েছে। তাহলে তারা 3টা রাষ্ট্রের, তাদের এই জামাত 3টা রাষ্ট্রে করছে। এখন আপনি বলেন যে ভারতের জামাত ইসলাম বলে কিছু আছে, তাদের পরিস্থিতিটা কি? পাকিস্তানের পার্লামেন্টে দেখেন
বিরোধী দল সরকারি দল কোথায় কি তাদের অবস্থান আছে। বাংলাদেশের আমি এবার নির্বাচনে তাদেরকে দেখলাম, তারা মানুষের অভাবকে পুঁজি করছে, শত শত কোটি টাকা তাদের পিছনে প্রমোট করছে। এই যে একটা দেখেন নতুন বন্দোবস্তের কথা বলে ভোটের যে অধিকার সেটাকে পয়সা দিয়ে সেটাকে কিনে নেওয়ার মতো করে ভোটের অধিকারটাকে তারা হরণ করতেছে। আমরা এই 12-13 প্রকার চিন্তা করি, কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এখানে ধরেন কমি মাত্রা আছে প্রায় 20,000 এবং যেখানে সেখানে কমি মাদ্রাসা, এটা বললেও বিপদ। আমার কথা হলো সব শিক্ষাই দরকার আছে, কিন্তু কতটুকু, কোনো জায়গায় তো রেস্টুরেন্ট লাগবে। এই জন্য আমি কিন্তু বারবারই বলি যে একটা লেভেল পর্যন্ত একমুখী শিক্ষা থাকা উচিত, একমুখী, অন্তত জাতি সম্পর্কে সচেতন হওয়া, দেশ সম্পর্কে, শিক্ষা সংস্কৃতি সম্পর্কে সচেতন হওয়া, একটা লেভেল পর্যন্ত একমুখী হওয়ার পরে যার মতো স্পেশালাইজেশন করুক। কিন্তু আমাদের দেশে এই শিক্ষাটা একদম ওপেন যার এবং আমি লিখেছি আগামী 8 থেকে 10 বছর পরে আমাদের দেশের কোনো, এমনকি বুয়েট সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞানের যুগে অকার্যকর। এই শিক্ষা কোনো প্রয়োজন নেই। আগামী 8 থেকে 10 বছর পরে আমাদের প্রবাসের লোক যায় না, কাউকে নেবে না, কারণ সব এখন আমাদের দেশেও রোবট মানুষের বিকল্প হয়ে গেছে। রোবট, আইওটি, ডাটা সায়েন্স, এগুলো সব কিন্তু বিকল্প হয়ে গেছে। এখন তো মানুষ, অত্যাধুনিক প্রযুক্তি আপনার মানুষকে রিপ্লেস করতেছে, তা আপনি তো সেই প্রযুক্তির পিছনের লোকটা দরকার। আমি উদাহরণ দিতে পারি, আমি তো ওমরায় গেছি, ওমরায় যাওয়ার পরে দেখি আমাদের গ্রামের দেশের লোকগুলা পকেটওয়ালা জামা পরে ওয়াক্ত নামাজের আগে এবং পরে দাঁড়ায় থাকে, বেলসা আছে না, লাঠিটা, দাঁড়িয়ে বসে থাকে। ওখানে লোকরা তো ভিক্ষে চায় না, পকেটে দিয়ে যায়। আর এই নেপাল, শ্রীলঙ্কা বলেন, এমনকি মায়ানমারের বিধ্বস্ত, এরা সব মেশিনে বসে কাজ করতেছে। তখন কিন্তু শেখ হাসিনার সময়, তখন আমার মনে হয়েছে যে নিশ্চয়ই কিংকে হাতে পায়ে ধরে এই লোকগুলো পাঠাইছে, এই লোকগুলো তো কোনো প্রয়োজন নাই। এবং আমি আরো ব্যাংককেও গিয়ে দেখেছি। সুতরাং উদাহরণ দিচ্ছি না, আরো কয়েকটি বিষয় আলোচনা করতে চাই। আমি যেটা আপনি বলছিলেন যে আপনার বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতাকে এখন সেলিনা জামিন দেওয়া হচ্ছে। আমি তো মনে করি তিনি মেয়র ছিল, তাই না? যখনই শুনছে যে একটা ক্লিন, একটা গ্রুপ দেয়া, ক্লিন ইমেজের লোক দেয়া আপনার আওয়ামী লীগ করা হবে, তখনই সেলিনা হায়ার আইবির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এখন কোর্ট যদি দেয়, আমরা বদি বিখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। আওয়ামী লীগ তাকে নমিনেশন, বিতর্কের কারণে নমিনেশন না দিয়ে তার ওয়াইফকে দিল। এখন বদি ইয়াবা ব্যবসা করে, ইয়াবা ব্যবসায় তো মামলা হয় নাই। মামলা এখন যদি মানে তাকে আটকায় রাখার, উনি তো ব্যারিস্টার, এখন উকিল, অ্যাডভোকেট, এখন যদি আটকায় রাখার সুযোগ না থাকে, এখন আগে তো ধরেন আমাদের সাংবাদিক প্রায় 200-র মতো গ্রেপ্তার আছে, তাই না? এরা যায় কিন্তু আর বেরোয় না, যে যায় বেরোয় না। আমার কথা হলো সাংবাদিকদের ভিতরে যদি ফৌজদারি অপরাধ করে তাদের বিচার হোক, সমস্যা নাই, কিন্তু সাংবাদিক কজন হত্যা করছে বলেন? সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আটকায় রাখা হয়েছে। তো এই জন্য আমি বলছি যে বিচারটা তো আসলে আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, এটা তো অভ্যুত্থানের একটা শেষ দাবি ছিল, ফ্যাসিবাদের বিলোপ মানে তো তাই। সুতরাং এখন বিচার বিভাগকে স্বাধীনভাবে ফাংশন করতে দিতে হবে, এবং যে আইনে মুক্তি পাবে সে পাবে, যে পাবে না। এখন ধরেন আমাদের দেশে দুর্নীতি 1 নম্বর প্রবলেম। অনেক দেশের তো দুর্নীতি ক্যাপিটাল পানিশমেন্ট আছে, আমাদের দেশে আইনই নাই। ও দুর্নীতি করলে নর্মাল যে গতানুগতিক অন্য ধারায় ফেলায় বিচার করে। এখন তো দুর্নীতির চেক দেওয়ার জন্য তো ক্যাপিটাল পানিশমেন্ট আইন করা উচিত, ক্যাপিটাল পানিশমেন্ট। আপনি খেয়াল করে দেখেন যে অ্যাসিড থ্রোয়িং মহামারী আকার ধারণ করেছিল, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আইন করলো অ্যাসিড থ্রোয়িং এখন নাই। আপনি দেখেন অপারেশন ক্লিন হার্ট, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন সন্ত্রাস এত বেড়ে গেছিল, তখন সরকারি দলের লোকরা একটু সন্ত্রাস বেশি করে, যুবলীগ, যুবদল, ছাত্র দলের ছেলেরা বেশি মারা গেছে, তারপরেও ক্লিন আউট করে কিন্তু এই সন্ত্রাসকে দমন করা হয়েছে। কখনো কখনো তো কঠোর হতে হবে, কখনো কঠোর হতে হবে। আর আমার মনে হয় স্বাধীনভাবে আমরা বিতর্ক হতে পারে, কারণ আমরা এই যে আইভি ধরেন বদি, এরা গ্রেপ্তার হয়েছিল, এরা না বেরোনো একটা, এই যে 18 মাসের যে সরকার ছিল, যাকে ন্যায় বেরোয় না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এখন তো যারা বেল পাইতে হবে। আচ্ছা, আমি একটু আসি আপনার কাছে অ্যাডভোকেট রাসেল। সেটা হলো যে ঢালাওভাবে একটি কথা বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার পথ তৈরি করছে, এ ধরনের কথা আমরা শুনছি, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে
কেউ যদি নিহত হয় তাহলে সেজন্য দায় বিএনপির হবে, সেজন্য কথাও বলা হয়েছে। আমরা এনসিপির একজন নেতাকে বলতে শুনলাম, যদিও আমরা ইতিমধ্যে দেখেছি হবিগঞ্জে একটি ঘটনায় সংঘর্ষে বিএনপি নেতারা সেখানে নিহত হয়েছেন, তাদের হত্যা করা হয়েছে। তো আমি আসলে একটু শুনতে চাইছি আপনার কাছ থেকে যে আদালত স্বাধীনভাবে চলতে গেলে এই যে মামলাগুলো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় যে মামলা হয়েছে, যার বিরুদ্ধে যে অভিযোগে আসলে মামলাটা হওয়া উচিত, আপনি আইনজীবী, আপনি এটা ভালো বুঝবেন। যেমনটা এখানে এম এ আজিজ বললেন যে বদির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইয়াবার তিনি ব্যবসা করেন, কিন্তু তার বিরুদ্ধে এখন যদি মামলা দেওয়া হয় তিনি হত্যা করেছেন গণ অভ্যুত্থানে, সেটা আসলে টিকবে কিনা। এরকম আরও অনেক উদাহরণ চাইলেই সামনে আনা যায়। আসলে কি ত্রুটিটা সেখানে হয়ে গেল কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে শেখ হাসিনাকে কেন ফাঁসি দেওয়া হয়েছে। শেখ হাসিনা তো রাজপথে নেমে গুলি করে নেই, শেখ হাসিনা তো রাজপথে নেমে ছাত্রদেরকে উপর আক্রমণ করে নেই, কিন্তু সুপিরিয়র লাইবিলিটির কারণে। আপা আইনজীবী, আপা যেগুলো বুঝবেন, এক এক জেলার যারা নীতিতে ছিল তারা কিন্তু, যেমন আইবি রহমানের মধ্যে ব্যক্তিরা কিন্তু রাস্তায় নামা প্রয়োজন ছিল না, তারা বসে কি বলে অর্ডার দিলে অনেক কিছু হয়ে যেত আর কি, সুপিরিয়র লাইবিলিটি হিসেবে তাদের। তারপরে তো আইনের জায়গায় তো আপনি এভিডেন্স লাগবে, আপনি এটা অনুমান করে নিচ্ছেন যে একজন নেতা মানেই তিনি হয়তো দিচ্ছেন। অনুমান না, আপনি শেখ হাসিনাকে তো আপনি অনুমান করবেন না। আমরা না, তো শেখ হাসিনার কথা এখানে হচ্ছে না, লটা জাস্ট হচ্ছে একটা কমন সেন্স অফ হিউম্যান বিইং। লটা হচ্ছে একটা কমন সেন্স। আপনি কমন সেন্স, আপনি যখন এর আক্রমণ হচ্ছে আপনি তো বুঝতে পারছেন যে এটার কন্ট্রোলটা কার হাতে। আপনি যখন একটা জেলা প্রধান, আপনি তখন জেলার নেতৃত্বে আপনি আছেন, সেখানে যদি মারামারি হয় তাহলে তো একটা সুপিরিয়র লাইবিলিটি হিসেবে আপনার কাছে বলতে হবে, এটা আপনার কাছে আসবে। সেখানে যদি সরকার আসামি হয়, যেমন কক্সবাজার একটা হামলা হয়েছে, সেখানে শেখ হাসিনা আসামি কেন? এই জন্য হয়েছে আপনি সুপিরিয়র লাইবিলিটি, আপনি প্রধান, আপনার সেই লাইবিলিটিটা আপনাকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে বারবার এই ব্লেমটা অ্যাজ পার ইওর কমেন্ট, আপনার মন্তব্য অনুযায়ী ধরে নিতে হবে যে আওয়ামী লীগের যারা যে এলাকায়, জেলায়, উপজেলায় যারা নেতৃত্বে ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা করা যায়। কিন্তু আমরা তো নির্বাচনের সময় আপনাদের গুরুত্বপূর্ণ প্রার্থীদের দেখলাম, এমনকি সৈয়দ মোহাম্মদ তাহিরকেও দেখলাম যে তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু হয়েছে সেখানকার আওয়ামী লীগের নেতাকে সাথে নিয়ে মঞ্চে নিয়ে। এটাকে তাহলে আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা এমন না, এটা আমি তো ওই আসনের ভোটার। হ্যাঁ, আপনি যেটা আপনি তথ্য দিতে পারবেন, আমিও তথ্য দিতে পারবো, বিষয়টা হচ্ছে এমন না। আমি ওই আসনের ভোটার, আমি নিজে, কারণ আমার হচ্ছে আমি চাক্ষুষ। আপনি কি বলতে পারবেন যে এটা অসত্য? সেদিন ওখানে ছিলেন না? আমি আপনাকে বলি, সেখানে উনি একটা প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে সাবেক যারা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, যারা সরাসরি পলিটিক্যাল এখন ইনভলভমেন্ট নেই, পোস্টেড না, তাদেরকে নিয়ে উনি একটা প্রোগ্রাম করেছেন, সাবেক চেয়ারম্যানরা। এই প্রোগ্রামটা তারা আয়োজন করেছে, সেই প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেছেন, এবং সেখানে সাবেক চেয়ারম্যানরা ছিল, মেম্বাররা ছিল, সেখানে কোনো পোস্টেড কেউ ছিল না সেখানে সেই প্রোগ্রামে। এটা নিয়ে পরে মিডিয়াতে আসে, উনি পরে মিডিয়াতে প্রতিবাদ করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো এটাও দেখেছি, কুমিল্লাতে 200 জন একসাথে আওয়ামী লীগের একসাথে আনুষ্ঠানিকভাবে ছবি ভিডিও করে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে বিএনপিতে, আমরা সেটাও দেখেছি। এবং কি নির্বাচনের পরবর্তীতে আমরা কি দেখেছি, আমরা কি কখনো দেখেছি জামাত কোথাও আওয়ামী লীগের কোনো অফিস উদ্বোধন করে দিচ্ছে, খুলে দিচ্ছে? কিন্তু আমরা বিএনপির অনেক নেতাদেরকে দেখেছি, তারা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, তালা খুলে দিচ্ছে, উদ্বোধন করছে। তারপর হচ্ছে জেল থেকে, গতকাল দেখলাম জেল থেকে বের হয়েছে, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বিএনপির এমপি প্রার্থী, এই এমপি হয়েছে যিনি, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এগুলো তো আমরা দেখি। এবং কি আমরা যখন আরো বেশি হতাশ হই। যদি আপনার এখানে, আপনি কি তার মানে মনে করছেন যে এখানে বিচার বিভাগ প্রভাবিত? না, বিচার বিভাগ প্রভাবিত, আমাদের এখনো পর্যন্ত বিচার বিভাগ অনেক জায়গায় প্রভাবিত। আপনি দেখেছেন হাদিকে যে হত্যা করেছে, তাকে কিন্তু এই যে 2টা অস্ত্র সহ তাকে পাওয়া গিয়েছে মাত্র 3 মাসের মাথায়, সে জামিন পেয়েছে। এবং কি সে জামিনে আইনজীবী কে ছিল সেটাও আমরা জানিয়েছি, বর্তমানে আমাদের মন্ত্রী হয়েছে। তার মানে আমাদের সবসময় হয় কি, আমাদের বিচার বিভাগেই হচ্ছে যারা যখন ক্ষমতায় আসে, তারা যখন কোনো মামলার জন্য দাঁড়ায়, আপনি দেখেছেন বরিশালে তো দেখেছেন যে কিভাবে মানে জাজের সাথে আচরণটা, শেখ হাসিনা হত্যার যে আসামি সাবেক আইজিপি, তাকে যে ছাড় দেওয়া হয়েছে, সেটার সাথেও কোনো না কোনো একটা আইনজীবী সংস্থা জড়িত, সেটাও আমরা শুনি। কিন্তু এই ব্যাপারটাই থাকলো, এখন কথা হচ্ছে যারা ক্ষমতাসীন তারা যখন কোনো মামলা, আমরা তো দেখি সবসময়, তারা যখন তারা কোনো মামলার জন্য মুভ করে, তখন কিন্তু এটা কোর্ট কিন্তু বিবেচনা করে, কারণ চিন্তা করে যে আমার প্রমোশন বা অনেক কিছু আমাকে করতে হবে। বিচার বিভাগ আমরা যদিও যত কথাই বলি স্বাধীন, এখন কিন্তু সেভাবে স্বাধীন হতে পারে নাই। কারণ কি, যদি জুলাই সংস্কারগুলো না হয়, যেমন এখন আমাদের সুপ্রিম কোর্টে দেখেন বিচারপতি যারা নিয়োগ হয়, আপনি দেখেন আপা, আমি এটা শেষ করে দিচ্ছি, সুপ্রিম কোর্টে যে বিচারপতিগুলো নিয়োগ হয় এগুলো কিন্তু পলিটিক্যাল নিয়োগ হয়। সেখানে কিন্তু বলা হয়েছে জুডিশিয়াল যে আলাদা অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করার কথা বলেছে, এবার সংস্কারে আসছে, সেটা যদি এবার সংস্কারটা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু সেটা আসবে। কিন্তু যখন একটা পলিটিক্যাল নিয়োগ হয় তখন তিনি চিন্তা করে আমাকে অ্যাপ্লাই ডিভিশনে যেতে হবে। সুতরাং বিএনপি যারা আছে, ক্ষমতাসীন যারা আছে, তাদেরকে যদি তারা কোনো একটা মামলার জন্য মুভ করলে, আমি যদি তাদেরকে রিমিটিটা দিই, তাহলে আমার জন্য তার সাথে সম্পর্কটা ভালো হবে, তখন আমাকে অ্যাপ্লাই ডিভিশনে যেতে সুবিধা হবে এবং প্রধান বিচারপতি হওয়ার মতো সুবিধা হবে। এই জায়গাটা এই জন্য সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি একটা বিষয় নিয়ে শেষ করছি। আপা একটু আগে বললেন যে, আমি এই বিষয়টাকে শেষ করি, আমি একটু এই টপিকে একটু মন্তব্য শুনতে
চাই, আমার কাছে মনে হচ্ছে যে বিজয়ী সংসদ সদস্যরা যেন প্রতিদান দিচ্ছেন আওয়ামী ভোটের, সেটা জামাত ইসলামীর বিজয়ী সংসদ সদস্য হতে পারে, এবং সেটা আমার মনে হয় যে বিএনপি যে কোনো জায়গায় বিএনপির যারা যেসব জায়গায় আসলে কার্যক্রম মানে অফিস খুলছে অন্তত সেই অভিযোগটা আসছে। আমি একটু অ্যাডভোকেট পাপিয়া আপনার কাছে শুনি, এটা কি আসলে ভোটের প্রতিদান হিসেবে দেখার সুযোগ আছে কিনা? এখানে আপা আমাদের চাঁপাইনবাবগঞ্জে 88,000 ভোট 18 সালে আওয়ামী লীগ পেয়েছে, আর জামাত 75,000 ভোট পেয়েছে, এবং ওইখানে একটা আওয়ামী লীগের সমর্থক সদস্য ভোটদান থেকে বিরত থাকেনি, কেউ অন্য কোনো প্রার্থীকে ভোটও দেয়নি। এই জন্য বেগম খালেদা জিয়া সবসময় এটা উন্মুক্ত করে দিত আসন। এখানে জামাতের সাথে আমাদের সারা জীবনে জোট হয়নি। ম্যাডাম একটা কথা বলতেন যে তোমাকে আমি যদি দিই আর জামাতকে না দিই, ওরা আওয়ামী লীগে ভোট দিয়ে দিবে। আলটিমেটলি আওয়ামী লীগ আর জামাতের ভোট এক হয়ে গেলে তুমি আসতে পারবে না। তো জায়গা উন্মুক্ত থাক, 3 পার্টির যুদ্ধ হোক, তুমি তোমার যেহেতু ভোট বেশি আছে তুমি তোমার মতো জিতে যাবা। 3 পার্টি যুদ্ধ হলো, এখন 3 পার্টি যুদ্ধ যখন 2 পার্টি আসতেছে, 2 পার্টির 2 রকম পোলারাইজেশন করছে। আমার যেটা হিসাব, আপনি গ্রেটার রংপুরে দেখেন আওয়ামী লীগ জামাত ইসলাম 4th পজিশন, আওয়ামী লীগ 3rd পজিশন, সারা ওই জীবনের ইতিহাসে আপনি দেখবেন। এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টিতে কন্টেস্ট হয়। তাহলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির ভোটগুলো 4th পজিশনে না গেলে জামাত তো ওখানে পাস করে না, এখানে পোলারাইজেশন দেখেন। আর আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এই একটা মাত্র সিটে জামাতের সাথে কন্টেস্ট, ওই 2টো সিটে কিন্তু আওয়ামী লীগের সাথে কন্টেস্ট। কিন্তু ওইখানে নুরুল ডিআইজি পার্টি, যেহেতু নুরুল ডিআইজিকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে জাজমেন্টে অর্ডারে, যার কারণে ওইখানকার টোটাল আওয়ামী লীগ ওই সিটে দিয়ে দিল। আর একটা সিটে এখানে জামাতের 20 থেকে 30,000 ভোট, কিন্তু আওয়ামী লীগে দেখা যাচ্ছে 85,000 90,000 ভোট, বিএনপি 1,10,000 কি 15,000 ভোট। এখন এই 85 আর 90,000 যখন 40,000-এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে এবং আদিবাসী এবং ইয়েরা বেশি, তখন স্বাভাবিক কারণে ওখানে জামাত 3টা সিটে এইভাবে কিন্তু জয়লাভ করলো। এখন তার পরের দিনে আওয়ামী লীগ অফিসে পতাকা তুলে দিল। এখন পতাকা তুলছে তো আমাদের বলার কিছু নেই, মানে ওপেন জেলার ভিতরে যে আওয়ামী লীগ জামাতকে ভোট দিচ্ছে এবং জামাত পতাকা তুলছে, তো তুলছে। এখন আপনি আইভি তো সারা জীবন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করলো, কারণ ওখানে তার যে নির্বাচনী নারায়ণগঞ্জ, ওইখানে স্বামী ওসমান হচ্ছে একটা শ্রেষ্ঠ সন্ত্রাসী, এবং সারা জীবন ওকে চট্টাপড় মারছে, আইভিকে চট্টাপড়ে খাওয়া লাগছে। এবং আইভি হচ্ছে বসে কাউকে ওই স্বামী ওসমান হুকুম দিতে পারে পরোক্ষ কি প্রত্যক্ষভাবে। আইভির এই প্রসঙ্গটা আইভির ক্ষেত্রে কিন্তু আসে না। কিন্তু আইভিকে ওই যে ভাই যেটা বললেন যে যেই আসলো যে ফ্রেশ ক্লিন ইমেজের, যেমন জামাতকে নিষিদ্ধ করছে। বদির ব্যাপারে কি বলবেন তাহলে? আর বদির ব্যাপারে, বদি একজন ওই এলাকার মাদক ব্যবসায়ী, এই ব্যাপারে কোনো কথা নেই। এবং মাদক ব্যবসায়ী, আমার এলাকার মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, হুন্ডি ব্যবসায়ী,